বৈশ্বিক খেলাধুলার অংশ হিসেবে একটা যুদ্ধ জিয়ে রাখার জন্য এই কাজটি করা হলো। এবং বিশেষ করে নেতানিয়াহুকে আমরা বরাবরই নির্বাচন অথবা তার অভ্যন্তরীণ রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা দারুণভাবে যখনই প্রশ্নবিদ্ধ হন তখনই তিনি এটাকে একটা নতুন স্ট্র্যাটেজি বানিয়ে ফেলছেন খানিকটা। আপনিও কি সেটার সঙ্গে একমত? খানিকটা আমি কিছুটা একমত তো হতেই পারি, কিন্তু ভিন্ন বিবেচনাগুলো এখানে আমাদের সামনে নিয়ে আসা উচিত। নেতানিয়াহু কিন্তু ইসরায়েলে দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন, বিভিন্ন সময় দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন। হামাসের বিরুদ্ধে গত 1-1.5 বছরে তাদের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে কিছুটা অজনপ্রিয় তিনি হয়ে গিয়েছিলেন, এটা অনুমান করা যায়। হ্যাঁ, সত্য মিথ্যা বলা যাবে না, কিন্তু অনুমান করা হয় যে হ্যাঁ, তিনি কিছুটা অজনপ্রিয় হয়ে উঠেছিলেন। তো সেই বিবেচনায় এটা হয়তোবা সত্য যে সামনে নির্বাচনে নেতানিয়াহু হয়তোবা পরাস্ত হতে পারেন, সেরকম কোনো ঝুঁকি তিনি নিতে চাননি। বরঞ্চ উনি একটা চেষ্টা করেছেন ইরানকে এইভাবে আঘাত করে তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য। এটা একটা হতে পারে। দ্বিতীয়, যদি আমরা ধরি আপনি যেটা বললেন, জনপ্রিয়তা কি আসলে বাড়ে এইসব ঘটনায়? আমি মনে করি ইসরায়েলের মতো দেশে অবশ্যই বাড়বে, এমনকি ইরানের মতো দেশেও বাড়বে। মানে যে ধরনের যে দেশগুলো আপনার যুদ্ধের মধ্যে থাকে, একটা উস্কানির মধ্যে থাকে, সেখানে খুব সহজ এভাবে জনপ্রিয়তা অর্জন করা। আর যেটা বলছিলাম যে যদি আপনি যে কথাটা একটু ইঙ্গিত দিলেন যে যদি বৈশ্বিক একটা বড় ধরনের খেলার একটা অংশ হয়, আমি সেরকম মনে করি না, কিন্তু যদি ধরেন হয়, সেটা হতেও পারে, তাহলে আমরা আরও হয়তো অনেক কিছু এখান থেকে হয়তো দেখব। কিভাবে দেখতে পারি? যে আপনি দেখেন বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় এবং মদদে ইসরায়েল কিন্তু অনেকগুলো মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের সঙ্গে এক ধরনের চুক্তি করে ফেলেছে, যেটাকে যে আব্রাহাম অ্যাকর্ড বলে। এবং সৌদি আরবের সঙ্গেও বহুদিন ধরে এই চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, এবং যদিও এখন পর্যন্ত তাদের কোনো চুক্তি হয়নি, কিন্তু যথেষ্ট তারা একটা সমঝোতার দিকে এগিয়ে গেছে। এবং এইটা আপনার এগিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে একই সঙ্গে যদি আমরা দেখি, এটা 2 বছর আগের ঘটনা, যখন আপনার চীন এগিয়ে এসেছিল এবং সৌদি আরব এবং ইরানের সঙ্গে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য চীন যথেষ্ট মধ্যস্থতা করে এবং যথেষ্ট সফল হয়। তো সেইটা স্বাভাবিকভাবেই পশ্চিমাদের বা বিশেষ করে হয়তো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে পক্ষ, তাদের হয়তো পছন্দ হয়নি। তো সেই কারণে সেখান থেকে সরিয়ে আসার জন্য এই আপনার হামাসদের মাধ্যমে, অর্থাৎ এই গাজা উপত্যকায় আপনার আক্রমণের মাধ্যমে সৌদি আরবকে বাধ্য করা হচ্ছে সম্ভবত আলাপ আলোচনায় ফিরে আসার জন্য বা মধ্যস্থতা করার জন্য, আলাপ আলোচনায় ফিরে আসার জন্য, যাতে আপনার ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের একটা ফাংশনাল রিলেশনশিপ তৈরি করা যায়। জি, সেক্ষেত্রে জেনারেল মনির যেটা বললেন, এটা কি একটা কন্ট্রোল ওয়ার মনে হচ্ছে, নাকি বা আপনার পূর্বাভাস কি এটিকে আরো সর্বাত্মক যুদ্ধ হবে, নাকি খুব দ্রুত এটা থেমে যাবে? বিশ্বব্যাপী কেউ সম্ভবত চায় না যে যুদ্ধ বেশি দিন লিঙ্গার করুক, এটা কারো পক্ষেই এটা ফিজিবল না, এমনকি যারা যুদ্ধে জড়িয়ে আছে তাদের জন্যও না। যে কারণে সবাই প্রশ্ন করছে যে ইসরায়েল কেন হঠাৎ করে এই আক্রমণটা করতে গেল বা যুদ্ধের মতো একটা ঝুঁকি নিতে গেল। একই সঙ্গে আপনার ইরানের ক্ষেত্রেও দেখেন, ইরান যখন আপনার এই নেগোসিয়েশনে যাচ্ছে এবং সবাই আশা করছে যে এই নেগোসিয়েশনের মধ্য দিয়ে তারা একটা চুক্তিতে হয়তো পৌঁছতে পারবে, ঠিক ওরকম সময়ে ইরান নিজেও তো প্রস্তুত ছিল না। এবং প্রস্তুত থাকলে অন্তত যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি হয়তো বা কিছুটা কম হতো। তার মানে ইরানও প্রস্তুত না। এখন এই যুদ্ধটা কতটা লম্বা হতে পারে? লম্বা হওয়ার সম্ভাবনা কম, এই কারণে যে দুটো দেশই এতে নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে ভীষণভাবে, এবং সবাই ভয় পাচ্ছে যে যুদ্ধ যদি আরেকটু দীর্ঘমেয়াদী হয়ে যায় তাহলে সমগ্র মধ্যপ্রাচ্যে এটা ছড়িয়ে যেতে পারে। কারণ সমগ্র মধ্যপ্রাচ্যে আপনার মার্কিন স্থাপনা এত বেশি আছে যে এইটা আপনার ভুলের কারণেও হয়ে যেতে পারে যে কোনো না কোনো মার্কিন স্থাপনার মধ্যে আঘাত চলে যেতে পারে, এবং তখন সেটাকে একটা ওসিলা ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ইনভলভ হয়ে যেতে পারে। তো সে কারণেও কেউ চায় না যে যুদ্ধটা প্রলম্বিত হোক। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা যেটি, সেখানে হামলা হলো, এবং তার আগে আমরা শুক্রবার রাতে দেখলাম যে গোয়েন্দা প্রধান, সামরিক বাহিনীর প্রধান এবং একদম সুনির্দিষ্ট লক্ষ্য করে সেই জায়গায় হামলা এবং তাদের মৃত্যু নিশ্চিত করা। ফলে এটির বার্তাটা আসলে কি, এটা কি ইসরায়েলের চূড়ান্ত রকমের প্রযুক্তিগত সক্ষমতার একদিকে যেরকম পরিচয় দিচ্ছে,
তার বিপরীতে ইরানের মতো দেশ, যাদের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা, এবং আমরা পরে দেখলাম যে ভেতরে থেকে মোসাদের লোকজন কার্যক্রম পরিচালনা করেছে, ফলে এটি ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর একটা বড় ব্যর্থতা কিনা? জি, আপনার যা বললেন, প্রথমেই আমি যমুনা টেলিভিশনের দর্শকদের আমি সালাম জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ঘটনাটা দেখছি কিভাবে এটা ডেভেলপড হচ্ছে এবং এটা খুবই হতাশাজনক। ইসরায়েল বিগত বছরে 50,000-এরও বেশি মুসলমান হত্যা করেছে, ইহুদিদের মুসলমানদের, ফিলিস্তিনিদের হত্যা করেছে। আমরা আগে 2 ফেজে দেখেছি ইরান এবং ইসরায়েলের মধ্যে কিছু গোলা বিনিময় হয়েছে, তেমন কোনো হতাহত ছিল না। তাদের উপস্থিতি বোঝানোর জন্য তারা করেছে। আমরা আশা করেছিলাম যে এটা ওই লেভেলেই থাকবে, এর থেকে বেশি যাবে না। আপনার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি একটু বলতে চাই যে আমার ব্যক্তিগত অভিমত কি, কেন এই সময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা করলো। ইসরায়েল মাত্র 20,000 স্কোয়ার কিলোমিটার, ইরান 1.6 মিলিয়ন কিলোমিটার, অনেক বড় দেশ। ইরানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস রিজার্ভ, 4th লার্জেস্ট অয়েল রিজার্ভ। ইরানের সাইজ হচ্ছে ফ্রান্সের 4 গুণ বড়। ইরানের সশস্ত্র বাহিনীর অ্যাক্টিভ মেম্বার হচ্ছে 6 লাখ, আরও রিজার্ভিস্ট সাথে 4 লাখ। ইসরায়েলের 1,70,000, রিজার্ভিস্ট 3 লাখের মতন আছে। বাট ওয়ার্ল্ড স্ট্যান্ডিংয়ে ইসরায়েল সশস্ত্র বাহিনীর ক্ষমতা হচ্ছে 15th ইন দি ওয়ার্ল্ড এবং ইরান হচ্ছে 16th। এত বড় দেশ, এত মানুষ থাকা সত্ত্বেও কিন্তু তারা ইসরায়েল থেকে পিছিয়ে পড়া, মূলত টেকনোলজির কারণে। পৃথিবীতে ট্র্যাকিং এবং অ্যাসাসিনেশন এটাতে চ্যাম্পিয়ন হচ্ছে ইসরায়েল। এবং আমি জানি না আপনারা জানেন কিনা, দর্শকরা জানে কিনা, এই মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা থেকে প্রেরিত SMS গেছে এই নিউক্লিয়ার সায়েন্টিস্টদের কাছে যে তোমরা আসো, আমরা একটা মিটিং করবো এই জায়গায়। এবং সায়েন্টিস্টরা মনে করেছে আমাদের মিটিংয়ের জন্য রেখেছে, সব জায়গায় একত্রিত করে ওখানে টার্গেট করে এটা তাদেরকে নিহত করে, সব সায়েন্টিস্টকে এক জায়গায়, সব না অনেকগুলো একসাথে করেছে। এবং এটাতে শুনেছি যে ইরানের মধ্যেও তাদের চর আছে। ইরানে কিন্তু একটা বড় সংখ্যক ইহুদি থাকে। এক সময় পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক ইহুদি কিন্তু ইরানে ছিল, ইস্পাহান এবং খোরাসানে। এবং যুগ যুগ ধরে ঐতিহাসিকভাবে ইরানের সাথে ইহুদিদের ভালো সম্পর্ক ছিল। সাইরুস একজন রাজা ছিল 6ষ্ঠ শতাব্দীতে, উনি অনেক ইহুদিদের নিয়ে। বাট এখন এই অবস্থাটা কি হলো? আমার প্রধান কারণ হচ্ছে কেন ইসরায়েল এখন আক্রমণ করলো। যেদিন আক্রমণ করলো তার পরের দিন নেসেট, ইসরায়েলের যে পার্লামেন্ট, এটা ভেঙে দেওয়ার কথা ছিল এবং নতুন ইলেকশন হওয়ার কথা ছিল। এবং এই গাজা ইস্যুতে কিন্তু ইসরায়েল ইহুদি, আমরা এই সরকারকে ঘৃণা করি তাদের এই হত্যাযজ্ঞের কারণে, বাট তাদের মধ্যেও বিবেকবান মানুষ আছে। এবং নেতানিয়াহু ওয়াজ গেটিং ভেরি আনপপুলার ইন ইসরায়েল। এবং এটা যদি চলতে থাকতো, এই নেসেট ভেঙে যাওয়ার পর পরবর্তী ইলেকশনে নেতানিয়াহু হেরে যাবে, এটা নিশ্চিত ছিল। দিস ওয়াজ দি রাইট টাইম টু ক্রিয়েট দিস টেনশন, টু ডাইভার্ট the public attention of Israelis from this issue. এটা হলো 1 নাম্বার আমি কারণ মনে কেন এটা। ইউএস এর সাথে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল, 5টা বৈঠক হয়ে গেছে এবং 2 পক্ষই বলছিল যে খুবই ভালো আলোচনা হচ্ছে। এবং 6ষ্ঠ সিটিংয়ের 2 দিন আগে 3 দিন আগে তারা অ্যাটাকটা করলো। বিকজ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না যে এই পারমাণবিক চুক্তিটা ইরানের সাথে হোক। বিকজ আপনারা জানেন যে ইসরায়েল কিন্তু নন প্রলিফিকেশন ট্রিটি, NPT সিগনেটারি না, সুতরাং তারা বিশ্বকে অমান্য করে তারা নিউক্লিয়ার বমের অধিকারী 150টা। ইরান কিন্তু সিগনেটারি টু দিস, এবং এটা কিন্তু একটা সমাধানের দিকে যাচ্ছিল, সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে ইরান সেখান থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। জি জি, এখন তো দিবে ইরান স্বাভাবিকভাবেই। থার্ড কারণ, যে কারণে আমি মনে করি যে যুদ্ধটা হচ্ছে, যে শিয়া সুন্নি ডিভিশন। শাহ পাহলভি ছিল আমেরিকান চাকর, তার কথা উঠতে বসতো। কেন শাহর মতো নেতাকে মার্কিন যুক্তরাষ্ট্র সরিয়ে দিল? বিকজ শাহ এক সময় সে বলল যে আমি সুন্নিদের বিরুদ্ধে আক্রমণ করব না। এবং এই 1973 সালে ইয়াম কুপ্পুর যুদ্ধে ইসরায়েল প্রায় হেরে গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তারা একটা সিজফায়ার করে, তখন পাশ্চাত্য দুনিয়া এবং ইসরায়েল সিদ্ধান্ত নিল যে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে, এটা শিয়া সুন্নির মাধ্যমে। যখন শাহ বলল যে আমি সুন্নিদের আক্রমণ করবো না, তখন পাশ্চাত্য দুনিয়া বুঝলো যে শাহকে দিয়ে কাজ হবে না। তখন খোমেনিকে মার্কিন অর্থায়নে নাজরাত থেকে ফ্রান্সে নিয়ে গেলো এবং এসে বসালো। যদিও উপরে খোমেনি অনেক বদনাম করতো ইউএসকে, পাশ্চাত্য দুনিয়াকে বড় শয়তান এবং ইসরায়েলকে ছোট শয়তান বলতো, তারপরেও কিন্তু তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল। বাট পাশ্চাত্য দুনিয়া কখনো চায় না যে কেউ বেশি শক্তিশালী হয়ে যাক। ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করার পরে এটা শিয়াদের দখলে চলে আসছে। ইরান ইজ রুল বাই শিয়াজ। সিরিয়াতে বাশার আল আসাদ চলে যাওয়ার পর এখন শিয়াদের দখলে, লেবানন শিয়াদের দখলে। এক সময় কিন্তু শিয়ারা মেডিটেরিয়ান থেকে আফগানিস্তান পর্যন্ত সাম্রাজ্য ছিল। সূরা রুম
30 নম্বর সূরা কোরআন শরীফ, এখানে বলা আছে কিভাবে অগ্নি পূজারীরা পারস্যের ইরানের তারা সিরিয়া দখল করেছিল এবং সূরাতে বলা ছিল 3 থেকে 9 বছরের মধ্যে আবার বাইজেন্টাইনরা চলে আসবে এবং এসেছিল। ইরানিরা কিন্তু এই স্বপ্ন দেখে আমরা আবার সেই সাম্রাজ্য ফেরত পাবো। আবার সুন্নিরা ইউএই, বাহরাইন, ওমান এরা কিন্তু ইসরায়েলের পক্ষে অনেকটা চলে আসছে, তাদের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক শুরু করছে। সো পাশ্চাত্য দুনিয়া কখনো চাইবে না যে সুন্নিরা বেশি পাওয়ারফুল হোক মিডল ইস্টে অথবা শিয়ারা বেশি পাওয়ারফুল। এই দ্বন্দ্বের কারণে কিন্তু জিসিসি কান্ট্রিও এখন ভয় পেয়ে গেছে, তারা আরো অস্ত্রশস্ত্র কিনবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, আরো বিমান কিনবে ইরানের থেকে নিজেদের প্রোটেক্ট হয়। ফোর্থ কারণ হচ্ছে যে এই যে ট্যারিফ ওয়ার এবং যে ইমিগ্রেশন যে একটা সমস্যা চলছে ইউএসএতে, একটা প্রেডিকশন বের হয়েছে যে এটা উইল বি ব্যাড ফর ইউএসএ। সো ইউএসএ নিডস টু ওপেন এ নিউ market to earn more money, and war is the best business in this world. তো আমি মনে করি যে this is a controlled war, controlled by USA. যেই দিন মার্ক রুবিও বলল যে এটা ইউনিল্যাটারালি ইসরায়েল আক্রমণ করেছে, সাথে সাথে ট্রাম্প বলল যে ইরানকে নিউক্লিয়ার ডিসকাশনে আসা উচিত, একটার সাথে একটা সম্পৃক্ত আমি মনে করি, এবং ইট ইজ এ কন্ট্রোল ওয়ার। আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না মাহফুজ ভাই এক্সেলেন্সি কি বলবে, দিস উইল নট কন্টিনিউ ফর মোর দেন 2